নমস্কার, দেখছেন ওঙ্কার বাংলায় বাংলার রাজনীতি। মিহিকা রয়েছে আপনাদের সঙ্গে। গোটা দেশ জুড়ে চাপা বারুদের গন্ধ, চরম উত্তেজনা ভারত পাক সীমান্তে। চলছে দুপক্ষের গোলাবর্ষণ। পাকিস্তানের বিরুদ্ধে ইতিমধ্যেই 5টি গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে ভারত সরকার। এর মধ্যে 1971 সালের ভারত পাক যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে শুরু হতে চলেছে অসামরিক মহড়া বা মক ড্রিল। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় বুধবার এই মহড়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সার্কুলার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গাও। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হলো, এটা কি পাকিস্তানের বিরুদ্ধে সত্যি সামরিক প্রত্যাঘাতের প্রস্তুতি, নাকি এটাও এক কূটনৈতিক যুদ্ধের অঙ্গ হিসাবে পাকিস্তানকে চাপে ফেলার একটি কৌশল? পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারতের সর্বস্তরের মানুষ বদলা চাইছে। প্রত্যাঘাতের দেরি দেখে ধৈর্যের বাঁধও ভাঙছে তাদের। প্রধানমন্ত্রীও বারবার বলেছেন, কাউকে ছাড়া হবে না, উচিত জবাব দেওয়া হবে। কিন্তু কবে, কিভাবে, কেনই বা দেরি? একবার দেখে নেব এই নিয়ে কি বলছেন বাংলার সাধারণ মানুষ। এখনো পর্যন্ত সেই অ্যাকশন এখনো নেওয়া হয়নি। শুরু অলরেডি হয়ে গেছে। এই যে হত্যাটা করা হয়েছে বেছে বেছে, এটা নিশ্চয়ই জঘন্য। এটার ব্যাপার ঠিক আছে, কিন্তু বাকি সেই ব্যাপারটাকে নিয়ে এখন বড় করে অনেক কিছু করতে যাওয়াটা ঠিক হবে না। হতাশ আছে, কিন্তু তাড়াতাড়ি নিলে খুব ভালো হয়। আমরা চাই কিছু একটা হোক। পেহেলগাঁও জঙ্গি হামলার পর থেকে পাকিস্তানের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক ভারত। ক্ষোভের আগুনে ফুঁসছে গোটা দেশবাসী। তাহলে কবে হবে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ? ইতিমধ্যে পাকিস্তানের বিরুদ্ধে একাধিক পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান আঘাত খাওয়ার পরেও হুঙ্কার ছুটছে ভারতের বিরুদ্ধে। চলছে সেনা মহড়া। এই জঙ্গি হামলার পর থেকে কেটে গেছে 2 সপ্তাহ। সাধারণ মানুষের মনে এখনও প্রশ্ন, তাহলে কবে পাকিস্তানের বিরুদ্ধে ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে? অন্তত পাক অধিকৃত কাশ্মীর ভারতের মধ্যে অন্তর্ভুক্ত করুক ভারত সরকার, না হলেও অন্তত একটা সার্জিক্যাল স্ট্রাইক করে পাকিস্তানকে কড়া জবাব দিক ভারত। একটা মনে তো উৎকণ্ঠা রয়েছে, কিছু একটা করতে হবে। আশা করছি হবে কিছু একটা স্টেপ নেবে আমাদের সরকার। যেমন কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীরে যেগুলো জঙ্গি শিবির রয়েছে সেগুলো ধ্বংস করবে। আমি চাই যাতে তাদের সমাধান হয়ে যাক, সমাধানটা হোক, এটাই আর কি আমরা চাই। এছাড়া আর কি চাই না, হতাশ তো আছি, কিন্তু যেটা মেইন ব্যাপার হচ্ছে পাকিস্তান তো মদদ দিচ্ছেই, সেটা তো জানি। তো ইমিডিয়েট নেওয়া উচিত, কিন্তু কেন এখনো পর্যন্ত সেই অ্যাকশন এখনো নেওয়া হয়নি? এটা কী ব্যাপার সেটা আমি বলা যাচ্ছে না, কিন্তু নেওয়া উচিত। হ্যাঁ, কেন? ওদের তো অলরেডি টার্গেট ছিল কাশ্মীরটা নেওয়া, কিন্তু কেন? আমরা তো চাই না, ওটা তো ভারতেরই একটা অঙ্গ, ভারতেরই তো অঙ্গ, সেখানে নেওয়া তো উচিত না। এটা আপনার মনে হচ্ছে করা কিছু অবস্থা নিচ্ছে না, শুরু অলরেডি হয়ে গেছে। কিন্তু যেটা আমরা সাধারণ পাবলিক দেখতে পাচ্ছি না, হচ্ছে অনেক কিছু। ফাইট মানে কি, ওই বর্ডারে গিয়ে ওই ঢাঁধা করে AK-47 চালাবে, কামান চালাবে? ফাইট অলরেডি শুরু হয়ে গেছে। আর এটা আমরা সবাই যারা দেখতে পাচ্ছে তারা দেখতে পাচ্ছি। আর যে সকল কিছু মানুষ ফাইট শব্দের অর্থ মনে করে যে বর্ডারে গিয়ে আমরা শুধু ওই মেশিন গান চালাবো, তারাই দেখতে পাচ্ছে না। অলরেডি ফাইট শুরু হয়ে গেছে ডিপ্লোমেট লেভেলে। বলুন, আপনার সিন্ধু জল যে সমঝোতা আছে সেটার ব্যাপারেও একটা বড় সিদ্ধান্ত নিয়েছে। এছাড়াও আরও অনেক পদক্ষেপ নিয়েছে। আর মিলিটারি ব্যাপার কখনো সিভিলিয়ানের কাছে এত ডিটেলস করা যায় না। সময় থাকুন, ওয়েট করুন, সব দেখতে পাবেন। না, এই হত্যাটার ব্যাপারতে করা ব্যবস্থাটা ঠিক আছে। এই যে হত্যাটা করা হয়েছে বেছে বেছে, এটা নিশ্চয়ই জঘন্য। এটার ব্যাপার ঠিক আছে, কিন্তু বাকি সেই ব্যাপারটাকে নিয়ে এখন বড় করে অনেক কিছু করতে যাওয়াটা ঠিক হবে না। সেটাকে দেশকে সামলে সব রেখে তাদের সঙ্গে বুদ্ধি পরামর্শ দিয়ে সব কিছু ঠিক করাই ভালো। হতাশ আছে, কিন্তু তাড়াতাড়ি নিলে খুব ভালো হয়। আমরা চাই কিছু একটা হোক। এটা সবার কাছে, আমাদের একদম প্রধানমন্ত্রী থেকে শুরু করে ভারতীয় হাই কমিশনের কাছে একটাই আমাদের আবদার থাকবে, কিছু একটা করুক। এতদিন আমরা সহ্য করেছি, মারের বদলা মার।
না, আমি হতাশ নই। এই মুহূর্তে যুদ্ধ না করাই উচিত, কারণ অর্থনীতি ভেঙে পড়তে পারে। পেছনে পাকিস্তানের এমনি কিছু নেই, আমাদের ইকোনমির দিকে ফোকাস করা উচিত, ইকোনমিক আরও গ্রো করা উচিত। এবং আমাদের যে এই মুহূর্তে যে মেন যে প্রবলেম, যেটা হচ্ছে বেকারত্ব, এইসব দিকে অনেক পরিমাণে ফোকাস করা উচিত। অনেক হতাশ, অনেকই হতাশ। কেউ কিছু মানে এগিয়ে আসছে না। আমাদের হিন্দু ধর্মে যারা রয়েছে তারা আরও এগিয়ে আসুক, ভারতবাসীর যারা বাংলাকে ভালোবাসে, যারা ভারতবর্ষকে ভালোবাসে, তারা সবাই মিলে এগিয়ে আসুক। আরও এগিয়ে আসলে আমাদের ভারতবর্ষ আরও মানে হিন্দু প্রধান দেশ হয়ে উঠবে, এটাই আমরা চাই। পাকিস্তানের বিরুদ্ধে তো মানে হচ্ছেই, মানে আমাদের স্বয়ং প্রধানমন্ত্রী উনি অনেক রকমই স্টেপ নিয়েছেন, তো হচ্ছে, হবে তো নিশ্চয়ই। ওকে ধ্বংস করতে হবে, ওদেরকে ধ্বংস করতে হবে যেমন করে হোক। না না, ভারত যে কোনো ব্যবস্থা নিচ্ছে না তো ভারতের ভুল আছে দাদা। পাকিস্তান যে কাজটা করেছে অন্যায় কাজ করেছে, তো একদম অন্যায় করেছে। কোনো জায়গায় লেখা আছে কোনো মানুষকে মানুষ মেরে দেবে? এটা কীরকম ধারণ? একটা ট্যুরিস্ট বেড়াতে যাচ্ছে, ওকে মেরে দিচ্ছে, এটা কোনো রকম? হ্যাঁ, একদম অন্যায় করেছে, একদম জবাব দেওয়ার কি। হ্যাঁ, হতাশ হবো না। এখন ভারত তো কোনো অ্যাকশনই নয়। শান্তি তো সবাই চায়, যুদ্ধ কেউ চায় না। জবাব তো দিচ্ছে, সিন্ধু জল চুক্তিটা বাতিল করেছে, আর অন্যান্য দিক দিয়ে ভাবা হচ্ছে। না না, আমরা মনে করছি ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ নিশ্চয়ই কিছু চিন্তাভাবনা করছে। দেখুন, একটা জিনিস হঠাৎ করে হয়ে যাওয়ার থেকে সেটা আস্তে আস্তে, আপনি হয়তো শুনেছেন যে আস্তে আস্তে করলে সেটা এফেক্টটা বেশি দিন থাকে। প্রথমত হচ্ছে হতাশ আমি বলবো না, কারণ সার্জিক্যাল স্ট্রাইকের ক্ষেত্রে আমরা দেখেছি ওটার একটা মানে একটা আফটার এফেক্ট হতেও না মিনিমাম সময় দেওয়া উচিত। খুব একটা বাচ্চাদের মতো তাড়াহুড়ো না করে আমার মনে হয় দেশের প্রতি আরেকটু ভরসা রাখা উচিত। ঠিক আছে, এটা তো দেশের যখন প্রধানমন্ত্রীর কনসার্ন, তো অবশ্যই এত তাড়াতাড়ি আমাকে কালকে ও একটা ঘুষি মারলো, আমাকে আজকে ওকে পাল্টা ঘুষি মারতেই হবে, এই অপেক্ষায় না থেকে আরেকটু ধৈর্য ধরি। না হলে জনগণ তো আছেই, সরকারকে নয় সরিয়ে দেওয়া যাবে তাহলে। যুদ্ধ কোনো স্থায়ী সমাধান নয়। যুদ্ধ হলে পাকিস্তানের যেমন ক্ষতি হবে, সে সঙ্গে তার প্রভাব পড়বে ভারতের অর্থনীতিতেও। তাই যুদ্ধ না করে যদি ডিপ্লোম্যাটিক্যালি পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করা যায়, তাহলে সেটা বরঞ্চ আরও বেশি ভালো। কিন্তু এই জঙ্গি হামলার পর কেটে গেছে প্রায় 2 সপ্তাহ। এই 2 সপ্তাহ পর সাধারণ মানুষ কিন্তু চাইছিলেন পাকিস্তানের বিরুদ্ধে ভারত অন্তত কোনো কড়া ব্যবস্থা দেবেন, কিন্তু না হওয়ার জন্য অনেকে বলছেন তারা হতাশ, কিন্তু অনেকে চাইছেন যে পাকিস্তানের বিরুদ্ধে ভারত অনেক ভেবেচিন্তে পদক্ষেপ নিক। দরকার হলে আরও সময় অপেক্ষা করা যেতেই পারে। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা। যুদ্ধ হলে কি করা যাবে, কি করা যাবে না, সাধারণ নাগরিকদের সেই পাঠ দিতে দেশ জুড়ে শুরু হচ্ছে অসামরিক মহড়া। এই মহড়ার উদ্দেশ্য কি, কিভাবে নাগরিকদের সচেতন করা হবে, যুদ্ধের আগে এই অতি প্রয়োজনীয় অসামরিক প্রস্তুতিটি ঠিক কেমন, চলুন একবার দেখে নেব। 1971 সালের ভারত পাক যুদ্ধের পর এই প্রথম দেশ জুড়ে শুরু হচ্ছে অসামরিক মহড়া বা মক ড্রিল। দেশের 27টি রাজ্য এবং 8টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 259টি জায়গায় বুধবার এই মহড়া হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এই সার্কুলার তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গের 31টি জায়গাও। এমন সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বোঝা যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু কথা হলো, এটা কি পাকিস্তানের বিরুদ্ধে সত্যি সামরিক প্রত্যাঘাতের প্রস্তুতি, নাকি এটাও এক কূটনৈতিক যুদ্ধের অঙ্গ হিসেবে পাকিস্তানকে চাপে ফেলার কৌশল? পেহেলগাঁওয়ের জঙ্গি হামলার পর ভারতের সর্বস্তরের মানুষ বদলা চাইছে। প্রত্যাঘাতের দেরি দেখে ধৈর্যের বাঁধ ভাঙছে। প্রধানমন্ত্রীও বারবার বলছেন কাউকে ছাড়া হবে না, উচিত জবাব দেওয়া হবে। যুদ্ধ হলে কি করা যাবে, কি করা যাবে না, সাধারণ নাগরিকদের সেই পাঠ দিতে দেশ জুড়ে শুরু হচ্ছে অসামরিক মহড়া। যুদ্ধকালীন পরিস্থিতিতে সেনাবাহিনীর দিক থেকে কি কি করণীয়, সেই সব বিষয়ে নাগরিকরা কিভাবে সজাগ হবেন, এই মহড়ায় থাকবে তারই প্রশিক্ষণ। দেশের সব রাজ্যকে পাঠানোর নির্দেশে মূলত বিমান হামলা হলে কী ধরনের পদক্ষেপ করতে হবে সে বিষয়ে বিস্তারিত নির্দেশ দেওয়া হয়েছে। সতর্কতামূলক সাইরেন ব্যবস্থা সক্রিয় রয়েছে কিনা, রাতে হামলার ক্ষেত্রে যুদ্ধ বিমানের খবর পাওয়া মাত্র যাতে ক্র্যাশ ব্ল্যাকআউট করে শত্রুদের বিমান বাহিনীকে বিভ্রান্ত করে দেওয়া যায় তারও মহড়া সেরে রাখতে বলা হয়েছে। এর পাশাপাশি ভারত পাকিস্তানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার আবহে সম্ভাব্য হামলা থেকে যথাসম্ভব ক্ষয়ক্ষতি এড়াতে গুরুত্বপূর্ণ ভবন, সেতু, তেলের ডিপো
রেল স্টেশন বা বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ পরিকাঠামো আগে থেকেই ঢেকে দেওয়া বা সেগুলিকে যথাসম্ভব লুকিয়ে ফেলার প্রস্তুতিও সেরে রাখতে রাজ্যগুলিকে নির্দেশ দিয়েছে মোদী সরকার। এছাড়া সিভিল ডিফেন্স বা অসামরিক প্রতিরক্ষা প্রোটোকল সম্পর্কে নাগরিক ও পড়ুয়াদের প্রশিক্ষণ দেওয়া, হামলার সময় বা জরুরি অবস্থায় নাগরিকদের যথাসম্ভব সমন্বয় রেখে দ্রুততার সঙ্গে নিরাপদ স্থানে সরে যাওয়ার পাঠ দেওয়া হবে। এজন্য জেলা শাসক, অসামরিক প্রতিরক্ষা, স্বেচ্ছাসেবক, হোমগার্ডদের সঙ্গে স্কুল ও কলেজ পড়ুয়াদের প্রশিক্ষণের কথা বলা হয়েছে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা। আমরা দেখলাম এই মক ড্রিল নিয়ে ঠিক কী বলছেন বাংলার সাধারণ মানুষ, বা এই মক ড্রিল বিষয়টা এবার কি সেটা আমরা জেনে নেব। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক অর্কপ্রভ সরকার। অর্কদা, পেহেলগাঁওতে জঙ্গি হামলার প্রায় 2 সপ্তাহ কেটে গেল। একদিকে সাধারণ মানুষ রাগে ফুঁসছে, আরেকদিকে কিন্তু কেন্দ্রীয় সরকার বেশ কিছু পদক্ষেপ নিয়েছে বলে দাবি করছে, এবং ভারত পাক সীমান্তে আবহাওয়াটা বেশ গরম। দুই দেশের একদম শীর্ষ প্রতিনিধিদের মধ্যে সলা পরামর্শও চলছে, এবং আন্তর্জাতিক রাজনীতিতেও হয়তো একটু এফেক্ট পড়েছে। এর মধ্যে আবার কেন্দ্রীয় সরকার বলেছে যে সব জায়গায় জায়গায় মক ড্রিল হবে। তো এই মক ড্রিল বিষয়টা ঠিক কি? আসলে যুদ্ধ হলে সাধারণ মানুষের কি কি করণীয় সেটাই মক ড্রিলের মাধ্যমে তুলে ধরা হবে। সাইরেন বাজে বিমান হানার শঙ্কা থাকলে কি করে নিরাপদ জায়গায় চলে যেতে হয়, শত্রুপক্ষের বিমান বাহিনী যাতে টার্গেট খুঁজে না পায় সেজন্য ব্ল্যাক আউট করে দিতে হয়। তো এগুলো তো এখানে তো যুদ্ধ পরিস্থিতি হয়নি, বহুদিন ধরে এগুলো ঠিকঠাকভাবে ফলো করা হয় না। সাইরেনগুলো কার্যকরী আছে কিনা, ব্ল্যাক আউট কীভাবে করতে হবে, কিভাবে নিরাপদ আশ্রয়ে মানুষকে নিয়ে যেতে হবে, এইগুলো হাতে কলমে একবার পরীক্ষা নিরীক্ষা করার জন্য। এগুলো রুটিন, এর মধ্যে খুব একটা আলাদা কোনো গুরুত্ব আছে বলে আমার মনে হয় না। পেহেলগাঁও হামলার পর থেকে তো ভারত সরকারের পক্ষ থেকে, মানে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বেশ কিছু কূটনৈতিক চাল নেওয়া হয়েছে, যেমন সিন্ধু জল চুক্তি বাতিল, বা যে পাকিস্তানি যারা ভারতে ছিলেন তাদেরকে সরানো, এবং ইতিমধ্যে আবার এর সাথে একটু সেই বাংলার ভুতুরে ভোটারের কনসেপ্টও জুড়ে গেছে। এদিকে ওদিকে যেখানে পাকিস্তানি বা বাংলাদেশি রয়েছেন তাদেরকে ধরে ধরে বার করার মতো একটা পরিস্থিতি হচ্ছে। তো এর মাঝখানে হঠাৎ করে এই মক ড্রিলের কথাটা উঠছে। যদি পাকিস্তান যুদ্ধ করে, পাকিস্তান তো আগে 4 বার ভারতকে হামলা করেছে, ভারত কোনোদিন যুদ্ধ শুরু করেনি। তা হঠাৎ করে যদি হামলা হয় তার জন্য কি প্রিকশন নিতে হবে, তো সেই জন্যই এগুলো করা। এগুলোর কার্যকারিতা আছে, প্রশাসনকে এবং সাধারণ মানুষকে সচেতন করা, সেরকম আপৎকালীন পরিস্থিতি হলে কী কী করতে হবে সাধারণ মানুষকে, সেইটাই তার গাইডলাইন দেওয়া, আর কিচ্ছু না। তাহলে কি সত্যি এবার যুদ্ধের দিকে যাবে ভারত? ভারত তো কখনোই যুদ্ধ করে না। পাকিস্তান আগে 4 বার আক্রমণ করেছিল ভারতকে, ভারত প্রত্যাঘাত করেছিল। এখনও ভারত যুদ্ধ করবে না। ভারত বলেছে যে জঙ্গি ঘাঁটি, জঙ্গিদের পরিকাঠামো এবং তাদের মদতদাতাদের খুঁজে বের করে তাদের অপরাধের জন্য শাস্তি দেওয়া হবে। এর সঙ্গে তো যুদ্ধের কোনো সম্পর্কই নেই। ভারত কখনো কোথাও যুদ্ধ করেনি। পাকিস্তান 4 বার ভারত আক্রমণ করেছে, নিজেরা প্রথম আক্রমণ করেছে, ভারত তার প্রত্যুত্তর দিয়েছে। পাক অধিকৃত কাশ্মীর তো ওটা ভারতের অংশ, পাকিস্তান ওটা দখল করে রেখেছে, এবং সেখানে যদি কোনো জঙ্গি পরিকাঠামো গড়ে ওঠে পাকিস্তানের মদতে, ভারত নিজের নিরাপত্তার স্বার্থেই তো সেটা ভাঙবে। এর সঙ্গে যুদ্ধের কোনো সম্পর্ক নেই। তো যুদ্ধ কোথায় হবে? কোনো যুদ্ধ হবে না। যুদ্ধ যদি হয় পাকিস্তানের দিক থেকে শুরু হবে, তাহলে আমরা প্রত্যাঘাত করব। যদি কোনোভাবে বিষয়টা যুদ্ধের দিকে যায়, তাহলে এই যে মক ড্রিলের বিষয়টা শুরু হয়েছে, এটা কি কাজে আসবে? নিশ্চয়ই আসবে। পাকিস্তানের ক্ষমতা নেই ভারতের সঙ্গে যুদ্ধ করার। মিস অ্যাডভেঞ্চার করলে তার পরিণতি ভয়ঙ্কর হবে। কিন্তু এটাও ঠিক, ভারত প্রত্যাঘাত করবে জঙ্গি পরিকাঠামো এবং তাদের মদতদাতাদের শাস্তি নিশ্চিত করার জন্য। পাকিস্তানের বিরুদ্ধে কোনো যুদ্ধ হবে না, এটা একদম পরিষ্কার। এই প্রসঙ্গে আর একটা প্রশ্ন এসে যায় যে এই পরিস্থিতিতে বিজেপি যে পশ্চিমবঙ্গ সরকারের অসহযোগিতার অভিযোগ এনে জেলায় জেলায় রাজনৈতিক কর্মসূচি নিয়েছে, সেটা কি একটা বিভাজন তৈরি করছে না? সে তো পাকিস্তানি নাকি এখানে আছে, তাদেরকে বার করার ক্ষেত্রে রাজ্য সরকার উদ্যোগ নিচ্ছে না, বিজেপি এটা বলছে। অনেক জায়গা থেকে তো পাকিস্তানিদের চিহ্নিত করে দেশে ফেরত পাঠানো হয়েছে। সেরকম পাকিস্তানি যদি এখানে থেকে থাকেন, রাজ্য সরকারের উচিত তাদেরকে আইডেন্টিফাই করে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নিয়েছেন সেই সিদ্ধান্তকে বলবৎ করা।
তা বিজেপিকে দেখাতে হবে তাদের কাছে নিশ্চয়ই তথ্য পরিসংখ্যান আছে, কত পাকিস্তানি এখানে আছে, এখনও তারা রয়ে গেছে, ফেরত পাঠানো হয়নি। তাহলেই বোঝা যাবে যে তাদের এই বক্তব্যের মধ্যে কতটা বাস্তবতা আছে। এই প্রসঙ্গে আর একটা প্রশ্নে আসি। সম্প্রতি দেখা যাচ্ছে বহু পুরনো লোক যারা বহু দিন ধরে ভারতে আছেন, যেমন একদম চন্দননগরের একটা ঘটনা আমরা দেখলাম, ভদ্রমহিলার বয়স 60-এর ওপরে, তিনি এখানে এসে সংসার করছেন, তার ছেলে মেয়ে সবাই, তাদেরও পাসপোর্ট ভিসা মানে সব কিছুই তাদের পরিচয়পত্র ভারতীয়, তো তাকেও অ্যারেস্ট করা হয়েছে নাকি তিনি ট্যুরিস্ট ভিসায় একবার পাকিস্তান থেকে এসে রয়ে গেছেন। এই বিষয়টা ঠিক কতটা যুক্তিযুক্ত? এগুলো আদালত হস্তক্ষেপ করবে, এগুলো মানবিকতার খাতিরে বিচার করা হবে। এখন একটা অন্যরকম পরিস্থিতি চলছে বলে এই ঘটনাগুলো ঘটছে। পরিস্থিতি একটু শান্ত হলেই যারা দীর্ঘদিন ধরে ভারতে আছেন, ভারতের সমস্ত কিছু তাদের আছে, তাদের বিষয়ে কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই অন্যরকমভাবে দেখবে। আতঙ্কিত হওয়ার কিচ্ছু নেই। না, ইতিমধ্যে যেমন আর একটা খবর প্রচণ্ডভাবে চারপাশে চলছে যে বিশেষ করে দিল্লি পুলিশের নিয়ে খবরটা আসছে যে যেখানে যেখানে বসতি অনেক রয়েছে এবং তাদের ধরে নেওয়া হচ্ছে যে তারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে আসা রোহিঙ্গা ওখানে রয়েছে, সেই বসতিগুলো পুরো ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে। না, রোহিঙ্গাদের সঙ্গে পাকিস্তানিদের কোনো সম্পর্ক নেই। রোহিঙ্গারা ঢুকেছে বাংলাদেশ থেকে, পশ্চিমবঙ্গ এখানে এসছে, তারা তো ভারতের নাগরিকও নয়, তারা তো অতদিন ধরে ভারতে আসেওনি এবং তাদের বিরুদ্ধে অনেক অসামাজিক কাজে জড়িয়ে পড়ার অভিযোগ আছে। তা রোহিঙ্গাদের যদি চিহ্নিত করে ফেরত পাঠানো হয় তার মধ্যে কোনো অন্যায় নেই, কিন্তু দীর্ঘদিন ধরে যারা পাকিস্তান থেকে এসে আছেন, এখানেই সেটেল করেছেন, তাদের বিষয়টা অনেকটা হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে দেখতে হবে এবং ভারত সরকার দেখবেও। এক্ষুনি আপনি বললেন আমাদের যে ভারত যুদ্ধের দিকে যায় না, হয়তো পাকিস্তানের দিক থেকে অ্যাটাক আসতে পারে, কিন্তু এই মুহূর্তে পাকিস্তানে একদিকে যেমন বালুচরা আন্দোলন করছেন, বালুচিস্তানকে তারা স্বাধীন রাষ্ট্র হিসেবে চাইছেন, আর একদিকে জেনারেল মুনিরকে নিয়ে খুব ক্রিটিক্যাল একটা সিচুয়েশন তৈরি হয়েছে। প্রচুর সংখ্যায় প্রায় 500-র ওপরে পাক সেনা কাজে ইস্তফা দিয়েছেন, 100-র ওপরে সেনা আধিকারিক ইস্তফা দিয়েছেন। তো এই পরিস্থিতিতে আবার অন্যদিকে যদি দেখি আফগানদের সাথেও পাকিস্তানের চলছে, সেখানেও সীমান্ত বেশ গরম। তো এই পরিস্থিতি থেকে কি পাকিস্তানও আদৌ যুদ্ধ চাইবে? পাকিস্তান সাধারণ মানুষ তো যুদ্ধ চায় না, কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী এবং সেনাপ্রধান যুদ্ধ চায়। তিনি হিন্দু বিদ্বেষী, ভারত বিদ্বেষী, তার নিজের অবস্থান টালমাটাল করছে। এখন যুদ্ধ লাগলে পরে যদি তার অবস্থানটাকে মজবুত করা যায়, সেটাই উনি চাইছেন। যুদ্ধ যদি শুরু হয় পাকিস্তানের দিক থেকে হবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। এবং পাকিস্তানের সেনাপ্রধান উনি জিহাদি মতাদর্শে দীক্ষিত, পাকিস্তান সেনাবাহিনীর ধর্মীয়করণ করেছেন এবং হিন্দু মুসলমান পাশাপাশি থাকতে পারেন না এটা তিনি বিশ্বাস করেন, ভারতকে শত্রু রাষ্ট্র বলে মনে করেন। তাই পাকিস্তানের সেনা প্রধানের উস্কানিতে যুদ্ধ হতে পারে, কিন্তু আক্রমণ হবে পাকিস্তানের দিক থেকে। পাকিস্তানের তো আমরা একদিকে দেখলাম প্রতিবেশী কারোর সাথেই সম্পর্ক ভালো না, আর ইতিমধ্যে চীনের সাথেও ভারতের একদম রিসেন্ট একটা চুক্তি হয়েছে, তো আশা করা যায় সেই দিক থেকে পাকিস্তান চীনের কাছ থেকেও কোনো রকম কোনো সাহায্য পাবে না। তো এই মুহূর্তে একটাই নাম উঠছে মাঝে মধ্যে, সেটা হচ্ছে টার্কি। কোনোভাবে কি টার্কি থেকে সামরিক রণতরী করাচি বন্দরে এসেছে, সেটা হচ্ছে সৌজন্য সফর। অত দূর থেকে তুরস্ক তো সরাসরি কিছু করতে পারবে না, তুরস্ক পাকিস্তানকে অস্ত্র দেয়, সমর প্রযুক্তি দেয়, তা সত্ত্বেও কোনো লাভ হবে না, কারণ কেউই সরাসরি পাকিস্তানকে মদদ দেবে না। পাকিস্তানের সামরিক বাহিনী শক্তিশালী, প্রফেশনাল, ওদেরও নিউক্লিয়ার পাওয়ার আছে, তাই নিউক্লিয়ার যুদ্ধের হুমকি পাকিস্তান দিচ্ছে বটে, কিন্তু তারা জানে যে ওই যুদ্ধে তারা সফল হবে না, পাকিস্তান দেশটার কোনো অস্তিত্ব থাকবে না। এবং পাকিস্তানের সাধারণ মানুষ এই যুদ্ধ চায় না, শুধু সেনাপ্রধান উস্কানি দিচ্ছেন নিজের পজিশনটাকে কনসলিডেট করার জন্য। তাই সেনা প্রধানের প্ররোচনায় পাকিস্তানের দিক থেকে হাকাত আসতে পারে। ভারত প্রথমে কোনো অ্যাটাক করবে না। ভারত যেটা করতে পারে পরিকাঠামো ভাঙতে পারে, সেটা তো যুদ্ধ নয়। জঙ্গিদের পরিকাঠামো ভাঙার সঙ্গে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের কি সম্পর্ক? পেহেলগাঁও হামলার পর থেকে বেশ কিছু জটিল খবর পাওয়া যাচ্ছে। একদিকে যেমন কোথাও কোনো রাজনৈতিক নেতা পাকিস্তানের পতাকা পোড়াচ্ছেন, অন্যদিকে সেরকম কিন্তু হিন্দু সংগঠনের লোক তারা
একদল লোকের ওপর দোষ চাপানোর জন্য দেখা যাচ্ছে তারাই পাকিস্তানের পতাকা কোথাও লাগিয়ে সেখানে পাকিস্তান জিন্দাবাদ এই ধরনের লিখতে চাচ্ছেন। কোথাও গিয়ে কি তাহলে পাকিস্তানের যা মোটিভ এই দেশের মানুষদের নিজেদের মধ্যে একটা ঝামেলা লাগিয়ে দেওয়া, সেটাই কি তারা সফল হয়ে গেল না? ওরকম কিছু হবে না। কিছু লোকেরা করছে পাকিস্তানের পতাকা পুড়িয়েছে, এগুলো না করাই ভালো। আসলে মানুষের আবেগ আছে, ক্রোধ আছে, পাকিস্তানের ইনভলভমেন্ট তারা পরিষ্কার বুঝতে পারছে, সেই জন্য এগুলো হচ্ছে স্বতঃস্ফূর্ত। এগুলো বেশি দিন স্থায়ী হবে না। মানুষ বদলা চাইছে, প্রত্যাঘাত চাইছে, জঙ্গিদের মাথা গুড়িয়ে দেওয়ার দাবি জানাচ্ছে এবং সেটা হবেই নিশ্চিন্তে। কবে হবে, কিভাবে হবে, কখন হবে সেটা সেনাবাহিনী ঠিক করবে। আমরা জানতে পারবো যে হয়েছে। আরও একটা খবর আমরা দেখলাম একদম রিসেন্ট, যে কাশ্মীরে মানে ভারতের যে অংশটা পাক অধিকৃত কাশ্মীর নয়, এই কাশ্মীরে প্রায় 15 জনের ওপর যুবককে চিহ্নিত করা গেছে যারা ভারতীয় কাশ্মীরি, কিন্তু তারা জঙ্গি সংগঠনে স্থানীয় যুক্ত। লোকের মদত আছে তো, এটা সেটাই তো সেনাবাহিনী, নিরাপত্তা বাহিনী খুঁজে দেখছে কারা মদতটা দিয়েছে, নইলে এরকম অপারেশন করা সম্ভব নয়। কিন্তু তাদের সংখ্যা বেশি নয়। কাশ্মীরের সাধারণ মানুষ এই জঙ্গি হামলাকে সমর্থন করে না। তারা ট্যুরিজম চায়, মেনস্ট্রিমের সঙ্গে যুক্ত হতে চায়। কিন্তু জঙ্গি জেহাদিরা এখানকার কাশ্মীরি যুবকদের মধ্যে যারা জঙ্গি ভাবাদর্শে উদ্বুদ্ধ, তাদের একটা অংশ এই জঙ্গি হামলায় সহযোগিতা করেছে। অনেক ধন্যবাদ অর্কদা। আজকের মতো এই অবধি আমাদের এপিসোড। দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।